বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আজকের এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমাদের আজকের গল্প যত গভীরে প্রবেশ করবে, ততই এই গল্পে লুকিয়ে থাকবে একের পর এক চমক। তবে হ্যাঁ, আমাদের আজকের গল্পটি কিছু অতি প্রাকৃত ঘটনার মধ্যে দিয়ে রচিত হয়েছে, যা লেখক শুধুমাত্র গল্পের মধ্যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করেছে। আমরা কোনোভাবেই কুসংস্কারকে বিশ্বাস করি না এবং কুসংস্কারের প্রচারে লিপ্ত হই না। এই গল্পের কোনো ঘটনার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত এবং বিনোদনের উদ্দেশ্যে রচিত। আমরা আমাদের আজকের এই ভয়ানক গল্পের মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব এক ভৌতিক জগতে, যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি ছায়া, প্রতিটি শ্বাস আপনাদের হৃদয়ে ভয়ের শিহরণ তুলবে। প্রস্তুত থাকুন, কারণ রাতের অন্ধকারে লুকিয়ে থাকা ভয়াবহতার মুখোমুখি হতে চলেছেন আপনি। ধীরে ধীরে গভীর শ্বাস নিন আর আসুন শুরু করা যাক আজকের ভয়ের গল্প। আজ আপনি শুনবেন লেখক অনিকেত রিক রায়ের কলমে রূপান্তর গল্প অবলম্বনে আষাঢ়ে এক ঝোড়ো রাতে। আজ গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছি আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সৌভিক, তমাল, সুমিত এবং সুপমা। শুরু হচ্ছে আজকের গল্প আষাঢ়ে এক ঝোড়ো রাতে। আষাঢ় মাসের সন্ধ্যা। সকাল থেকেই আকাশের মুখ ভার, তবু এখনো বৃষ্টি নামেনি। কেবল মাঝে মাঝে কিছু তর্জন গর্জন করে চুপ হয়ে গেছে। তাই বিকেল 5টা বাজতেই সারাদিনের হিসাব সুদে আসলে বুঝিয়ে দিতেই যেন চারিদিক ঘোর কালো অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। অমরবাবু তখন নিজের ঘরে শুয়ে একটা গল্পের বই পড়তে পড়তে নিজের ছোটবেলার কিছু ঘটনা ভাবছিলেন। বৃষ্টির আওয়াজ কানে যেতেই অমরবাবু তাড়াতাড়ি করে উঠে জানলাগুলো বন্ধ করতে লাগলেন। তখন মুহুর্মুহু বজ্রপাতের সাথে পাল্লা দিয়ে দমকা হাওয়া বইছে। অমরবাবুর কাজের মেয়েটি একটু আগেই সব কাজ সেরে রাতের খাবার রান্না করে বাড়ি ফিরে গেছে। আবার সে কাল সকালে আসবে। এত বড় দোতলা বাড়িতে অমরবাবু তথা অমরনাথ চ্যাটার্জি বর্তমানে একাই থাকেন। পেশায় তিনি স্থানীয় সরকারি স্কুলের ভূগোলের শিক্ষক। এছাড়া পৈতৃক সম্পত্তি জমিজমাও ছিল বিস্তর। তাঁর পূর্বপুরুষরা ছিলেন উত্তরপাড়া অঞ্চলের জমিদার। তাঁর স্ত্রী শৈলবালা হার্ট অ্যাটাকে মারা গেছেন প্রায় বছর 2 হল। একমাত্র ছেলে টুবলু তথা বিভান চ্যাটার্জি এখন মেয়ে বউ নিয়ে জার্মানিতে সেটেলড। ছেলের সাথে অমরবাবুর নিয়মিত ফোনে যোগাযোগ আছে। বাবাকে সে বরাবরই ফোনে ওখানে আসতে বললেও অমরবাবু সাফ জানিয়ে দিয়েছেন উত্তরপাড়ার এই 100 বছরের পুরনো পৈতৃক ভিটে ছেড়ে তিনি কোথাও নড়বেন না। তাই এক ড্রাইভার কম মালি রাজীব আর রান্না ও বাকি কাজ করার জন্য একটি মেয়ে মানে ঝিমলি আছে। আর তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যে ভাইপো ঝন্টু কাছেই থাকে। যে কোনো দরকারে সে ছুটে আসে। এই ঝিমলি মেয়েটিকে তো সেই জোগাড় করে দিয়েছে। ঝন্টু প্রায় প্রতি সপ্তাহে একবার করে এসে কাকার খোঁজ নিয়ে যায়। ঝন্টুর 10 বছরের ছেলে বাবানও অমরদাদুর খুব ন্যাওটা। কিন্তু গতকাল রাতে ড্রাইভার রাজীব ফোন করে জানিয়েছিল শরীর খারাপের জন্য আজ সে আসতে পারবে না। তাই কাজের মেয়ে চলে যাবার পর বাড়িতে তিনি এখন একা। দোতলার জানলাগুলো বন্ধ করে নিচে আসতেই সদর দরজায় হঠাৎ কড়া নাড়ার শব্দ হলো। একটু অবাক হয়ে সদর দরজার দিকে এগিয়ে গেলেন অমরবাবু। দরজাটা খুলতেই একটা চমক। ছাতা গোটাতে গোটাতে দরজা দিয়ে ঘরে ঢুকলেন তাঁর অতি প্রিয় বন্ধু সুপ্রতিম ও বিকাশ। বিকাশ তথা বিকাশ সরকার হিন্দ মোটরে থাকেন। 32 বছর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করে এখন অবসর গ্রহণের পর শেয়ারের বাজারে মন দিয়েছেন। তাঁর একমাত্র ছেলে কলকাতায় নিউ টাউনে থাকে। সেখানে কোনো এক নামী আইটি কোম্পানিতে চাকরি করে। মাঝে মাঝে মর্নিং ওয়াকে বেরিয়ে তাঁর সঙ্গে দেখা হয় অমরবাবুর। বিকাশবাবু ঘরে ঢুকে ছাতা গুটিয়ে একটা বড় ঠোঙা অমরবাবুর হাতে দিয়ে বললেন, এতে শঙ্করের দোকানের গরম তেলে ভাজা আছে, একটু মুড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে এসো দিকিনি, তারপর সব বলছি।
একটু পরে ঘরের ভেতর থেকে বড় জামবাটিতে আম তেলে মাখা মুড়ি আর কাঁচা লঙ্কা আনলেন অমরবাবু, সাথে বড় চায়ের ফ্ল্যাক্সটা এবং 3টে কাপ আনলেন। অমরবাবুর বরাবর চা খাওয়ার বাতিক আছে, তাই কাজের মেয়ে ঝিমলি রোজ 5-6 কাপ চা করে ফ্ল্যাক্সে রেখে দিয়ে যায়। মেঘ ডাকতেই লোডশেডিং হয়ে গিয়েছিল, তাই একটা বড় মোমবাতি জ্বালিয়ে মোমবাতি ও খাবারগুলো তেপায়া টেবিলে রাখা সকালের নিউজ পেপারটার উপর রেখে 3টে চেয়ারের মধ্যে ফাঁকা থাকা চেয়ারটিতে বসলেন। বাকি দুটোতে আগে থেকেই বিকাশ ও সুপ্রতিম বসেছিল। পায়ের উপর পা তুলে আরাম করে বসে বিকাশবাবু বললেন, সুপ্রতিমের একটা শো ছিল আজ, কিন্তু বর্ষার কারণে শো ক্যান্সেল হয়ে গেছে, তাই ও বিকেলে হাঁটতে বেরিয়েছিল। আমি তো রোজই বিকেলে হাঁটি, আর এখন গিন্নিও 1 মাস হলো ছেলের নিউ টাউনের ফ্ল্যাটে আছে। আজ সুপ্রতিমের সাথে দেখা হয়ে এ কথা সে কথা হতে হতে কথা প্রসঙ্গে আমাদের সেই পুরনো আড্ডার কথা মনে পড়ে গেল। তারপর মনে হলো আজ বাদলা দিনে আড্ডাটা জমলে কিন্তু বেশ ভালোই হয়, তাই ওকে নিয়ে চলে এলাম। সুপ্রতিম বাবু তথা সুপ্রতিম সান্যাল একজন নামকরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রোজই এদিকে ওদিকে তার শো লেগেই থাকে। তিনি অকৃতদার। তিনিও হিন্দমোটরেই একটি ফ্ল্যাটে একা থাকেন। অমরবাবুর দিকে তাকিয়ে মৃদু হেসে সুপ্রতিমবাবু বললেন, আশা করি আমাদের এই আচমকা উৎপাতে কিছু মাইন্ড করনি। আরে মাইন্ড করেছিলাম এতদিন তোমরা আসতে না বলে। এত কাছাকাছি আমরা থাকি, কিন্তু আর দেখা করা হয়ে ওঠে না। মনে পড়ে দিনের পর দিন এই ঘরেই বসে ঘন্টার পর ঘন্টা আমরা কত আড্ডা দিয়েছি। তারপর সবাই যেন কোথায় কোন দিকে চলে গেল। বিকাশের সাথে তবু মাঝে মাঝে দেখা হয়। তোমার খবর তো টিভিতে আর রেডিওতে পাই, শুধু পল্লবটাই বেপাত্তা। এক গ্রাস মুড়ি মুখে পুড়ে কথাটা বললেন অমরবাবু। বছর 5 আগেও তাঁদের প্রতি শনি রবিবার সন্ধ্যায় জমজমাট আড্ডা বসত এই বাড়িতে। সন্ধ্যা 7টা থেকে প্রায় রাত 10টা অবধি আড্ডা চলত। অমরবাবুর গিন্নি শৈলবালা ঘন্টায় ঘন্টায় এসে তাঁদের চা দিয়ে যেতেন। আড্ডায় অংশগ্রহণকারী চতুর্থজন তথা পল্লব বক্সী হলেন একটি ছোট ম্যাগাজিনের সম্পাদক। দক্ষিণেশ্বরের কাছে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। সদা হাস্যময়, আলাপী ও অকৃতদার মানুষ। অগাধ তাঁর গল্পের স্টক। নিজেও লিখতেন, তারপরেও শোনা গল্প সব মিলিয়ে তিনিই ছিলেন আড্ডার মধ্যমণি। পল্লবের কথা মনে হতেই একটু আনমনা হয়ে গিয়েছিলেন অমরবাবু। সুপ্রতিমের ডাকে তাঁর হোঁশ ফিরল। সুপ্রতিমবাবু একটা বেগুনি চিবোতে চিবোতে অমরবাবুর দিকে তাকিয়ে বললেন, তোমারও তো ভালোই গল্পের স্টক, একটা ভূতের গল্প শোনাও দেখি। এই বাদলায় মোমবাতির আলোয় মুড়ি তেলে ভাজার সাথে ভূতের গল্পটা জমবে ভালো। হালকা হাসলেন অমরবাবু। তারপর কাঁচা লঙ্কায় একটা ছোট্ট কামড় দিয়ে বললেন, আজ সকাল থেকেই অনেক পুরনো কথা মনে পড়ছিল। বোঝই তো, আকাশে মেঘ জমলে একা মানুষের মনের কি অবস্থা হয়। তা বলছো যখন, নিজের জীবনেরই একটা ঘটনার কথা বলি, যাকে বলে গল্প হলেও সত্যি। তবে আমি কিন্তু সাহিত্যিক বা গল্পকার নই, তাই অত গুছিয়ে বলতে পারবো না। সুপ্রতিমবাবু বলে উঠলেন, আরে বাপু, আমরা কেউই সাহিত্যিক লোক নই যে গল্প শুনে তার বিচার করতে বসবো। তুমি বলো না তোমার ঘটনা। সে তো 100 বার। আর তেমন হলে না হয় তুমি আগে বলো, তারপর আমরাও বলবো একটা করে গল্প। এ জীবনে অভিজ্ঞতা তো আর কম হলো না। একটু হেসে বিকাশবাবু বললেন। অমরবাবু বলতে শুরু করলেন, তখন আমার ওই 10-11 বছর বয়স হবে। ওই 5-6-এ পড়ি আর কি। ভারী ডানপিটে ছেলে বলে বন্ধু মহলে পরিচিত ছিলাম। সেবার গ্রীষ্মের ছুটিতে মায়ের সাথে অনেক বছর পর মামাবাড়ি শান্তিপুরে গেছিলাম। শান্তিপুর বলতে ঠিক প্রপার শান্তিপুর নয়, শান্তিপুর স্টেশন থেকে আরও 12 কিলোমিটার ভেতরে সোনাডিহি বলে একটি গ্রাম আছে, সেখানে। মামার বাড়িতে তখন 2 অবিবাহিতা মামা ও এক বিধবা মাসি থাকতেন। দাদু দিদা তখন মারা গেছিলেন। তাই বাড়িতে আমার সমবয়সী কেউ না থাকায় দুদিনেই মন একেবারে হাঁপিয়ে উঠল। তার উপর সে সময় আমাদের এখানের ক্লাবে ফুটবল খেলা হতো, আর আমি ছোট থেকেই ফুটবলের ভীষণ ভক্ত। তাই বারবার মাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলতে লাগলাম, কিন্তু অনেক দিন পর মামা বাড়ি আসায় কিছুতেই ফিরতে রাজি হলেন না। তারপর এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় কিছু ছেলেদের সাথে বন্ধুত্ব করলাম।
তো এইরকম সময় বৈশাখ মাসের এক বিকেলে হঠাৎ করে খুব জোর কাল বৈশাখী ঝড় উঠল। ঝড়ের পর মা ও মামা বাড়ির লোকেদের লুকিয়ে ওই স্থানীয় বন্ধুদের সাথে থলি হাতে আম কুড়োতে বেরোলাম। ওই গ্রামের শেষ প্রান্তে এক বিরাট ভাঙা ও পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল। এদিক ওদিকে আম কুড়িয়ে আমরা এক সময় ওই জমিদার বাড়ির সামনে এসে হাজির হলাম। জমিদার বাড়ির বাগানে বেশ কিছু ভালো জাতের আম গাছ ছিল। একই বাড়িতে কেউ থাকে না, তার উপর বাড়ির পাঁচিলও ভাঙাচোরা। তাই জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছে আমি মহা আনন্দে ওই বাড়ির বাগানের দিকে পা বাড়ালাম। আমি যেই বাগানের ভেতর ঢুকতে যাব, এমন সময় মামা বাড়ির সামনে বাড়ির ছেলে শিবু আমাকে বাধা দিয়ে বলল, আরে আরে, কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই বাড়িটা ভালো নয়। গ্রামের কেউ ওখানে দিনের বেলাতেই ঢোকে না, আর তুই এই ভর সন্ধেবেলায় ওখানে যাবি? আমি প্রথমে জোরে হেসে উঠলাম। তারপর গ্রামের মানুষদের অশিক্ষা ও কুসংস্কার সম্পর্কে বিস্তর হাসি ঠাট্টা করতে লাগলাম। শিবু তাতে মনে মনে ক্ষুণ্ণ হলেও মুখে তা প্রকাশ করল না, বরং জোর করে আমাকে নানা কথা বলে বোঝানোর চেষ্টা করল। সে বলল, এক সময় নাকি ওই বাড়ি বিরাট গমগম করত। তখনকার জমিদার উপেন্দ্রচন্দ্র রায় চৌধুরী ছিলেন প্রচণ্ড ডাক সাইটে। স্থানীয় প্রজাদের উপর তিনি প্রবল অত্যাচার করতেন। কথিত আছে ওই রকমই এক গ্রীষ্মকালের দিনে কোথা থেকে এক তান্ত্রিক এসে উপস্থিত হয় রাজবাড়িতে। কিন্তু জমিদার মশাই সেই সময় তার ইয়ার দোস্তের সঙ্গে ফুর্তি করতে ব্যস্ত ছিলেন। বাড়িতে তখন গানের মেহফিল বসেছিল। তাই এই অবস্থায় তিনি অত্যন্ত বিরক্ত হয়ে তান্ত্রিককে কোনো রকম সম্মান না করে ভণ্ড বলে অপমান করে লেঠেলদের মাধ্যমে ঘাড় ধাক্কা দিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেন। ক্ষুব্ধ তান্ত্রিক প্রচণ্ড রেগে গিয়ে জমিদার মশাইকে অভিশাপ দেন এবং তার কিছুদিন পর জমিদার বাড়িতে ভয়ানক আগুন লেগে যায়। আগুনে পুড়ে জমিদার বাড়ির অধিকাংশ লোকই মারা যান। তারপর থেকে আর এইদিকে গ্রামের লোকেরা আসতে নাকি সাহস পায় না। শিবু এসব ভয়ানক কাহিনী শোনালেও আমি শিবুর কথায় কান্না দিয়ে সেসব কথা হেসে উড়িয়ে দিয়ে এক প্রকার গায়ের জোরে বাগানে ঢুকলাম। ততক্ষণে গোধূলি বেলা শেষ হয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। বাগানটা বিভিন্ন রকম আগাছা ও ঝোপঝাড়ে পরিপূর্ণ। তাই বাগানে ঢুকতেই ভূতের চেয়ে সাপের ভয়টাই বেশি করে মনে চেপে বসল। একবার ভাবলাম ফিরে যাই, আম কুড়োনোর দরকার নেই। কিন্তু আত্মসম্মান রক্ষার্থে ও গ্রামের ছেলেদের কাছে ভীতু প্রমাণিত হবার আশঙ্কায় ফিরে যেতে পারলাম না। হাজার হোক আমিও জমিদার বাড়ির ছেলে, তাই প্রথমে ভাবলাম পাঁচিলের কিছু দূরেই থাকা হিমসাগর আম গাছটার তলা থেকে 4-5টা আম কুড়িয়ে চলে যাব। বলবো বেশি আম ছিল না, কিন্তু গাছের কাছে গিয়ে দেখলাম অন্তত 100 আম মাটিতে পড়ে আছে। যেমন সুন্দর গন্ধ আর তেমনই বড় বড়। হাতের থলিটায় এক এক করে দেখে দেখে ভালো ভালো আম পড়তে থাকলাম। আম কুড়োনোর আনন্দে স্থান কাল পাত্র সব ভুলে গেছি। তখনই পেছন থেকে হঠাৎ কে বা কারা যেন ধর করে চিৎকার করে উঠল। আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বাইরে বেরোনোর বদলে জমিদার বাড়ির দিকে ছুটে গেলাম। জমিদার বাড়ির সদর দরজা পেরোনোর পর মনে হলো ঘরের ভেতর থেকে যেন মিহি সঙ্গীতের সুর ভেসে আসছে। একবার মনে হলো যে ফিরে যাই, কিন্তু তারপর আবার আমার সব ভয় যেন কৌতূহলের কাছে হার মেনে গেল। আমি এক পা করে ক্রমেই জমিদার বাড়ির ভেতরে এগোতে থাকলাম। ভেতরে ঢুকে মনে হলো নিচের প্রতিটা ঘরেই যেন লোকজন আছে। সবাই যেন নিজের নিজের মতো কাজ করছে। কিছু দূর এগোনোর পর একটা বড় ভাঙা সিঁড়ি দেখতে পেলাম। আমি সিঁড়ি বেয়ে ক্রমেই উপরে উঠে আসতে লাগলাম। মনে হলো উপরের বারান্দায় কে বা কারা হাঁটা চলা করে বেড়াচ্ছে। যখন সিঁড়ির মাঝামাঝি পৌঁছেছি, মনে হলো নূপুর পরা কোনো মহিলা যেন আমার পাশ দিয়ে হেঁটে নিচের দিকে নেমে গেল। এক মুহূর্তের জন্য আমার গাটা শিউরে উঠল। আমি কোনো মতে দেওয়াল হাতড়ে হাতড়ে উপরে উঠতে লাগলাম। বারান্দায় উঠে মনে হলো
একটা কোনায় বড় ঘর থেকে ওই গান বাজনার আওয়াজটা ভেসে আসছে, যেন কোনো বড় ওস্তাদ তার ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশনের আসর বসিয়েছেন। খুব সুন্দর গোলাপ জলের গন্ধ ভেসে আসতে লাগলো। আমি পা টিপে টিপে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম, কিন্তু ঘরের ভেতর উকি দিয়ে যে দৃশ্য আমি দেখলাম তাতে আমার গোটা শরীর যেন আতঙ্কে কেঁপে উঠল। ঘরের মধ্যে 4-5 জনের হাতে পানীয় পাত্র আছে, আর একজন বসে হারমোনিয়াম বাজাচ্ছে, আর একজন হারমোনিয়ামের সুরে যেন নৃত্য পরিবেশনা করছে। কিন্তু এরা কেউ মানুষ নয়, এরা সবাই কঙ্কাল। তাদের চোখগুলো যেন জ্বলন্ত কয়লার মতো লাল, মুখে কি বিভৎস হাসি। আমার মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে যেতেই সবাই ঘুরে আমার দিকে তাকালো। আমি তখন আর এক মুহূর্ত দেরি না করে পড়ি কি মরি করে সিঁড়ির দিকে ছুটলাম। সিঁড়ি দিয়ে কোনো মতে নিচে নামতে নামতে একটা বিশ্রী মোটকা গন্ধ নাকে এলো। তারপর সামনের দিকে তাকিয়ে একটা দৃশ্য দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। সিঁড়ির মাঝামাঝি জায়গায় সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে একটা কঙ্কাল। তার চোখ থেকেও যেন আগুন ঠিকরে পড়ছে। কোনো রকমে কঙ্কালটার পায়ের নিচ দিয়ে নেমে সিঁড়ির চৌকাঠে এসে উপস্থিত হলাম। চৌকাঠের কাছে যখন পৌঁছলাম তখন পেছন থেকে এক ভয়ানক চিৎকার আর একটা হাসির শব্দ শুনতে পেলাম। সে চিৎকার শুনে তাড়াতাড়ি ছুটে পালাতে গিয়ে চৌকাঠে পা লেগে আমি হোঁচট খেয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হলো? বিস্মিত মুখে সুপ্রতিম প্রশ্ন করল। একটু জল খেয়ে অমরবাবু বললেন, আমার জ্ঞান ফিরে দেখে বিছানায় শুয়ে আছে, পাশে ডাক্তার সহ বাড়ির লোকজন। পরে শুনেছিলাম আমার চিৎকারে ছেলেমেয়েরা আশপাশ থেকে লোক ডেকে এনে প্রথমে বাগানে আমাকে খোঁজাখুঁজি করে, কিন্তু তারপর তারা আমার হাত থেকে পড়ে যাওয়া আমের থলি বাড়ির প্রবেশদ্বারের কাছে দেখতে পেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সিঁড়ির সামনে থেকে আমার অচেতন দেহ উদ্ধার করে চ্যাংদোলা করে মামা বাড়িতে নিয়ে আসে। সেদিন রাতে আমার প্রবল জ্বর এসেছিল, 2 দিন লাগে সুস্থ হতে। এছাড়া থুতনিতেও আঘাত লেগেছিল। বলাই বাহুল্য, এরপর আর জীবনে কখনো ওই গ্রামে যায়নি। প্রাণে বেঁচে ফিরেছিলাম সেদিন, এটাই যথেষ্ট। বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর ব্যাপার, বললেন বিকাশবাবু। তারপর সুপ্রতিম বাবুর দিকে তাকিয়ে বললেন, ভাই সুপ্রতিম, এবার তুমি একটা ঘটনা বলো। সুপ্রতিম বাবু মৃদু হাসলেন, তারপর বললেন, বলতে পারি, কিন্তু আমার এখন পল্লবের কথা খুব মনে পড়ছে। ও তো সাহিত্যিক মানুষ, তার উপর বিরাট গল্পের স্টক। ও থাকলে ও একাই হয়তো 100টা গল্প শুনিয়ে দিত। অমরবাবু বললেন, ঠিক, পল্লবের বড়ই অভাব বোধ করছি, ও থাকলে বড় ভালো হতো। আমিও তোমার কথা শুনতে শুনতে পল্লবের কথাই ভাবছিলাম, মুড়ি শেষ করে বললেন বিকাশবাবু। তারপর সুপ্রতিম বাবুর দিকে তাকিয়ে তাকে গল্প বলতে অনুরোধ করলেন। মুড়ি ও তেলে ভাজা শেষ হয়ে গেছিল। অমরবাবু ফ্ল্যাক্স থেকে সবাইকে কাপে চা ঢেলে দিলেন। চায়ে চুমুক দিয়ে সুপ্রতিম বাবু বলতে শুরু করলেন, দেখো ভাই, কোনো ভূতের গল্প আমার জানা নেই, আর আমি সাহিত্যিকও নই যে গল্প বানিয়ে বলবো। জীবনের এক পর্বে আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে, সেটাই আজ তোমাদেরকে বলছি। পল্লব আজ এখানে থাকলে হয়তো এটা নিয়ে একটা ভালো গল্প লিখে দিতে পারত। যাই হোক, তোমরা তো জানো যে আমি দুর্গাপুরের ছেলে। বিজ্ঞান বিভাগে 80% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়ির লোকেদের সাথে অনেক ঝগড়াঝাটি করে তারপর কলকাতায় এসে মিউজিক নিয়ে পড়াশোনা করেছি। এক দাদার সাহায্যে কলেজে অ্যাডমিশন তো হয়ে গেল, কিন্তু আমাদের কলেজ হোস্টেলে আমি ঘর পেলাম না। হোস্টেলে খোঁজখবর নিয়ে জানলাম 1-2 মাস পর হয়তো ঘর পেলেও পেতে পারি, তাই আর দেরি না করে মেসের খোঁজ করতে থাকি। শেষে কলেজের এক সিনিয়র দাদার মারফত খোঁজ নিয়ে বাগবাজারের গঙ্গার ঘাটের কাছে কম ভাড়ায় একটা পেইং গেস্টের সন্ধান পাই।
ছোট দোতলা বাড়ি, উপরে নিচে মিলিয়ে মোট 4টে ঘর। তারই নিচের তলায় একটা ঘরে আমি থাকতে শুরু করি। ওই বাড়ির মালিক ছিলেন একজন প্রৌঢ় নিঃসন্তান দম্পতি। তাঁরা উপরে থাকতেন, নিচে আমি ও আরেকজন একটা রুম শেয়ার করে থাকতাম। আমার রুমমেট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। সারাদিন তিনি কাজের জন্য বাইরে বাইরেই থাকতেন, শুধু রাতে ঘুমোতে আসতেন। ওই পাড়াটা বেশ শান্ত, নির্জন ও ফাঁকা ফাঁকা। সর্বসাকুল্যে 10-12টা বাড়ি। একটু এগুলোই গঙ্গার ঘাট ও লঞ্চ জেটি। সকালবেলা ওই বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়ে সারাদিন কলেজে ক্লাস করে রোজ বিকেলে আমি ঘণ্টাখানেক গঙ্গার ঘাটে গিয়ে বসতাম। তারপর অন্ধকার নামলে আবার ফিরে আসতাম। জানোই তো, অনেক প্রেমিক প্রেমিকা ওই সময় ওখানে বসে, তবে তারা নিজেদের মতোই থাকতো, ফলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে কোনো বাধা ছিল না। ঘণ্টাখানেক ওখানে বসে গঙ্গার ঠান্ডা হাওয়ায় শরীর ও মন শান্ত করে এক ঠোঙা ঘটি গরম খেয়ে আমি বাড়ি ফিরতাম। মাসখানেক এভাবেই নির্ঝঞ্ঝাটে কাটল। তারপর এই রকমই শরৎকালের এক সন্ধ্যায় আমি গঙ্গার ঘাট থেকে বাড়ি ফিরছি, তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। এখানে বলে রাখা ভালো, গঙ্গার ঘাট থেকে ওই পাড়া মিনিট 7-8 পথ ছিল। ওই বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর সোজা হাঁটার পর ওই ডাইনে বেঁকে সোজা কিছুটা হাঁটলেই আর কি গঙ্গার ঘাটটা পড়তো। ওই বাঁকের মুখে একটা ছোট পুরনো দোতলা বাড়ি ছিল। বাড়িটা বন্ধই থাকতো, কখনো কাউকে থাকতে দেখিনি। সেদিন আনমনে একটা গান গাইতে গাইতে ফিরছি, হঠাৎ বাঁকের কাছে ওই বাড়িটার সামনে এসে কি মনে হতেই মাথাটা তুলে ওপর দিকে তাকাতেই দেখি উপরতলার একটি ঘরের জানালা খোলা, আর সেই জানলায় দাঁড়িয়ে আছে একটি নারী মূর্তি। সন্ধ্যার অন্ধকারে মেয়েটির মুখ ভালো করে দেখা যাচ্ছে না, চুলগুলো খোলা, হাওয়ায় উড়ছে। সম্ভবত কোনো নাইটি বা ম্যাক্সি পরে আছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে কোনো বাড়ির অচেনা মেয়ের দিকে তাকানো উচিত হবে না, এটা মনে করে আমি চোখ নামিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকলাম। মনে হলো হয়তো আজকালের মধ্যে কোনো নতুন লোক ওই বাড়িতে থাকতে এসেছে। কিন্তু সেদিন রাতে কোনো কাজেই যেন মন বসাতে পারলাম না। বারবার সেই রহস্যময়ী নারী মূর্তির কথা মনে পড়তে লাগলো। পরদিন বিকেলে কলেজ থেকে ফিরে ওই বাড়ির সামনে দিয়ে গঙ্গার ঘাটের দিকে গেলাম। তখন কাউকে খেয়াল করলাম না। সদর দরজায় দেখলাম তালা ঝুলে আছে। কি ব্যাপার কিছু বুঝতে না পেরে কিছুটা হতাশভাবে ঘাটে গিয়ে বসলাম। সন্ধ্যা নামতেই বাড়ি ফেরার পথে ওই বাড়ির সামনে এসে উপরে তাকিয়ে দেখলাম আজও মেয়েটি দাঁড়িয়ে আছে। আজ যেন মেয়েটির মুখ একটু স্পষ্ট দেখতে পেলাম। বয়স 18-19-এর বেশি হবে না, কিন্তু মুখখানা ভারী মিষ্টি। চোখ দুটো বেশ টানা টানা আর মায়াবী। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর সে মুখ নামিয়ে আমার চোখের দিকে তাকালো। সেই চোখের দৃষ্টিতে যেন এক অদ্ভুত দুর্নিবার আকর্ষণ রয়েছে। আর একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটার গোটা শরীর জলে ভেজা, যেন স্নান করতে করতে এসে জানালার সামনে দাঁড়িয়েছে। ওই সাহিত্যের ভাষায় কি যেন বলে, সিক্ত বাসনা রমণী নাকি। পল্লব থাকলে ভালোভাবে উপমা দিতে পারত। তারপর বলে সুপ্রতিমবাবু থেমে গেলে, কারণ ভেজানো সদর দরজাখানা মৃদু আওয়াজ করে খুলে গেছে। বাইরে থেকে দমকা হাওয়ার রেশ এসে মোমবাতিটাকে প্রায় নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সময় একজন লোক সেই দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আবার দরজা ভেজিয়ে টেবিলের পাশে থাকা আরাম কেদারাটা টেনে নিয়ে বসলেন। নিভু নিভু মোমবাতির আলোয় তিনজনেই তার মুখের দিকে তাকিয়ে একসাথে অবাক গলায় বললেন, পল্লব তুমি? পল্লব? আরে কোথা থেকে? মানে মৃদু হেসে পল্লববাবু বললেন, কাছেই এসেছিলাম, ভাবলাম এইরকম ওয়েদারে তোমরা হয়তো আড্ডায় বসতে পারো, আর আড্ডা জমানোর জন্য নিশ্চয়ই আমাকে খুঁজবে, তাই চলে এলাম। আসলে তোমাদের কথা খুব মনে পড়ে, সেই পুরনো আড্ডাটাকে খুব মিস করি। জানোই তো, বয়স হলে মানুষ পুরনো দিনের কথা বেশি করে চিন্তা করে। পুরনো স্মৃতি যেন সিনেমার ছবির মতো বারবার চোখের সামনে ভেসে ওঠে। খুব ভালো করেছ। ও ভাবতেই পারেনি
আজ এইরকম একটা রিইউনিয়ন হবে। দাঁড়াও, আগে এক কাপ চা আনি। তেলে ভাজা তো প্রায় সব শেষ হয়ে গেল, তা চা খাবে তো? আর ছাতাটা কি বাইরে রাখলে? প্রচণ্ড খুশি আর উত্তেজনা মেশানোর স্বরে বললেন অমরবাবু। পল্লব বলল, আহা, অত ব্যস্ত হয়েও না, আমি কিছু খাবো না। তার থেকে সুপ্রতিমকে গল্পটা বলতে দাও। আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে কথাটা পল্লববাবু বললেন। মানে, সুপ্রীতম যে গল্প বলছে তুমি কি করে জানলে? বাইরে থেকে শুনতে পেলে নাকি? বাবা, এই বয়সও তোমার কান তো খুব ভালো মানতে হবে, বললেন বিকাশবাবু। পল্লববাবু কোনো উত্তর না দিয়ে শুধু একটু হাসলেন। তারপর সুপ্রতিম বাবুকে গল্পটা বলে যেতেই অনুরোধ করলেন। সুপ্রতিম বাবু চায়ে বড় একটা চুমুক দিয়ে বলতে লাগলেন, আমি কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকার পর বাড়ির পথ ধরলাম। জানি না ওই দৃষ্টিতে কি ছিল। সেদিন সারা রাত ওই কথা ভেবে আমার ঘুম এলো না, কিছু খেতেও ইচ্ছে করলো না। শুধু ভাবতে লাগলাম কখন সন্ধ্যা হবে আর আমি ওই মেয়েটাকে আবার দেখতে পাবো। আমার রুমমেট হয়তো রাতে ফিরে আমার মুখ দেখে কিছু আন্দাজ করেছিল, তাই কি হয়েছে জানতে চাইল। আমি তাকে কিছু বললাম না। সেও কোনো কিছু বুঝতে পেরে আমাকে বেশি ঘাঁটালো না, শুধু বলল শরীর খারাপ লাগলে তাকে যেন অবশ্যই বলি। আমি মুখে কিছু না বলে ঘাড় নেড়ে শুধু সম্মতি জানালাম। পরদিন সকাল থেকেই মনটা বড় চঞ্চল আর বাঁধন ছাড়া হতে লাগলো। কিছুই ভালো লাগছিল না, তাই কলেজেও গেলাম না। সারাদিন বাড়িতেই থাকলাম। কিছু খেতেও ইচ্ছে করল না। ভাড়াটিয়া কাকিমা খাবার দিতে এলে তাকে শরীর খারাপের অজুহাত দেখিয়ে কিছু খাবো না বলে দিলাম। বিকেল 4টে বাজলেই গঙ্গার ধারে গিয়ে সন্ধ্যা হবার অপেক্ষা করতে থাকলাম। সন্ধ্যা নামতেই এক ছুটে সেই জানালার নিচে উপস্থিত হলাম। আজ আমার মনে কোনো শঙ্কা বা জড়তা ছিল না। পৌঁছে দেখলাম মেয়েটা যেন আমার জন্যই অপেক্ষা করছে। আজ মেয়েটির মুখে এক অদ্ভুত হাসি। কিছুক্ষণ আমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকলো। কি অদ্ভুত সাংঘাতিক সেই দৃষ্টি, যেন কেউ ছুরি দিয়ে খুব কোমলভাবে আমার বুক থেকে হৃৎপিণ্ডটাকে আলাদা করে দিচ্ছে। কিছুক্ষণ এইভাবে চেয়ে থাকার পর সে হাতের ইশারায় বাড়ির অন্য প্রান্তে যেতে নির্দেশ করল। আমি আজ দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছিলাম যে মেয়েটির সাথে কথা বলবই। আমি দৌড়ে সেদিকে গেলাম। সেদিকটা বাড়ির পেছন দিক ছিল, আগাছা আর জঙ্গলে পরিপূর্ণ। মেয়েটি সেদিকের দোতলার জানালা থেকে আমাকে পাঁচিল ডিঙিয়ে ঘরে ঢোকার জন্য ইশারা করল। আমি মনে মনে ভাবলাম বটে যে সদর দরজা না খুলে এভাবে আসতে বলছে কেন, কিন্তু এক অদ্ভুত তীব্র আকর্ষণ যেন আমার বাহ্য জ্ঞানকে লোপ পাইয়ে দিয়েছিল। বেশ খাড়া পাঁচিল। আমি কোনো রকমে পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করলাম। আমি শহরের ছেলে, জীবনে কখনো এভাবে লোকের বাড়ির পাঁচিল দিয়ে ঢোকার চেষ্টা করা তো দূরের কথা, এসব কথা ভাবতেও পারি না। কিন্তু তখন যেন এক অদ্ভুত মোহ এবং আকর্ষণে আমার স্বাভাবিক জ্ঞান, চেতনা সব লোপ পেয়েছিল। কোনো মতে অনেক কসরতের পর হাত পা ছেড়ে অনেক কষ্টে আমি পাঁচিলের ওপর পৌঁছলাম। পাঁচিলের উপর উঠে দেখলাম ঘরের উঠোন অত্যন্ত অপরিচ্ছন্ন এবং বেশ কিছু জায়গায় আগাছা জন্মেছে। এক ঝাঁপে আমি পাঁচিল থেকে বাড়ির উঠোনে নামলাম, আর পা দিতেই একটা বড় গিরগিটি আমার সামনে দিয়ে সরাত করে অন্যদিকে চলে গেল। আমি কোনো রকমে একটু ধাতস্থ হয়ে আশেপাশে তাকিয়ে সেই মেয়েটিকে খোঁজার চেষ্টা করলাম। প্রথম কাউকে দেখতে পেলাম না। উঠোনের সামনে দুটো ঘরই তালা দেওয়া, এছাড়া একটা রান্নাঘর রয়েছে। এমন সময় একটা হঠাৎ করে কোথা থেকে জানা এক মায়াবী স্বর ভেসে এলো। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করে বুঝলাম রান্নাঘরের পাশে যে ওপরে যাবার সিঁড়িটা রয়েছে, এখান থেকে যেন শব্দটা আসছে। কেউ যেন খুব করুণ আর আকুল সুরে আমাকে ওপরে যেতে অনুরোধ করছে। স্বরটা বুঝতে পারলেও ভাষাটা চিনতে পারলাম না। মনে হলো এই ভাষা আমি আগে কখনো শুনিনি। একরকম মোহচ্ছন্ন হয়ে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। উপরে উঠে দেখলাম যে উপরের বারান্দাটি বেশ চওড়া। উপরে মোট 3টি ঘর রয়েছে, ডান দিকে একটি ঘর এবং বাঁ দিকে 2টো ঘর। কান পেতে শুনে বুঝলাম আওয়াজটা ওই ডান দিকের ঘর থেকে আসছে।
আমি ক্রমেই ঘরটির সামনে এসে উপস্থিত হলাম। ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ রয়েছে। আমি একটু অবাক হয়ে যখন অন্যদিকে ফিরতে যাচ্ছি তখন হঠাৎ করে সশব্দে জানলাটা খুলে গেল। জানলার ওপাশে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এই আলো আঁধারি পরিবেশে মেয়েটিকে অদ্ভুত আকর্ষণীয় লাগছে, কিন্তু মেয়েটির মুখে যেন যন্ত্রণার ছাপ স্পষ্ট। হাতের ইশারায় সে দরজা ভেঙে আমাকে ঘরে প্রবেশ করতে বলল। আমি শরীরের সমস্ত শক্তি এক করে দরজায় মারলাম জোর একটা ধাক্কা। পুরনো দরজা কেঁপে উঠলেও ভাঙল না। এরপর একটু দূর থেকে ছুটে এসে ধাক্কা মারতেই দরজাটা শব্দ করে ভেঙে গেল। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। প্রথমে আমি কিছুই যেন দেখতে পেলাম না। তারপর দরজা থেকে সরে গিয়ে ঘরের ভেতরে কিছুটা আলো ঢোকানোর ব্যবস্থা করতেই আমি দেখলাম মেয়েটি ঘরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু অনেকক্ষণ থেকে ক্রমাগত পরিশ্রম এবং উত্তেজনায় আমার গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মেয়েটির গোটা শরীর থেকে জল ঝরছে, যেন যেন সে এইমাত্র পুকুর থেকে ডুব দিয়ে এসেছে। এরপর সে এগিয়ে এসে আমার হাতটা ধরল। কি হিম শীতল সেই হাতের স্পর্শ, যেন আমি কোনো বরফে হাত দিয়েছি। মানুষের হাত যে এত ঠান্ডা হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। এরপর সে আমাকে ঘরের একদিকে নিয়ে গেল। সেদিকে একটা বড় জানালা রয়েছে এবং সে আমাকে সেই জানলাটি খুলতে বলল। জানলার ছিটকিনিটা প্রচণ্ড শক্ত, যেন অনেকদিন সেটাকে কেউ খোলেনি। অনেক কষ্টে আমি জানলাটা খুললাম। জানলার গরাদগুলোর মধ্যে দুটো গরাদ ভাঙা। অনায়াসে একজন মানুষ সেই ফাঁক দিয়ে গলে যেতে পারে। তারপর নিচের দিকে তাকিয়ে দেখলাম জানালার নিচেই একটা বেশ বড় কুয়ো। কুয়োর জলের দিকে তাকিয়ে আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। গরাদ ধরে থাকা আমার হাতটা হঠাৎ যেন অবশ হয়ে গেল। এমন সময় হঠাৎ কেউ যেন আমার নাম ধরে জোরে চিৎকার করে উঠল, ওই আওয়াজে আমার মোহ ভঙ্গ হয়ে গেল। আমি পাঁচিলের ওপর তাকিয়ে দেখলাম আমার বাড়িওয়ালা কাকু। তিনি অবিলম্বে আমাকে নিচে নামার আদেশ দিলেন। তখন ঘাড় ঘুরিয়ে ঘরের ভেতর দিকে তাকাতেই আর সেই মেয়েটিকে দেখতে পেলাম না। কোনো রকমে তাড়াতাড়ি নিচে নামলাম। একটা প্রচণ্ড ভয় যেন তখন আমার মনকে চেপে ধরেছে। ততক্ষণে সেই বাড়িওয়ালা কাকু চিৎকার চেঁচামেচি করে লোকজন জোগাড় করে ফেলেছে, আর তাদের মধ্যেই একজন সদর দরজা ভেঙে আমাকে হাত ধরে ঘরের বাইরে টেনে নিয়ে এলো। এরপর সেই বাড়িওয়ালা কাকু জোর করেই আমার হাত ধরে ঘরে নিয়ে এলেন। ঘরে ঢুকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর এক কাপ গরম চা খেয়ে আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। এরপর তাকে সব ঘটনা বললাম। সব শুনে তার মুখ গম্ভীর হয়ে গেল। আমাকে যত জলদি সম্ভব অন্য ঘর দেখতে বললেন তিনি। তারপর বললেন ওই ঘরে আজ থেকে প্রায় 10 বছর আগে একটি ছোট মারাঠি পরিবার ওই ঘরটায় ভাড়া থাকতো। পরিবার বলতে মা, বাবা আর একটা কলেজে পড়া মেয়ে। মেয়েটির বাড়ি থেকে হঠাৎ বিয়ে ঠিক করে, কিন্তু মেয়েটি অন্য একজনকে ভালোবাসত। সেই ছেলেটা ছিল এক গরিব মুসলমান ছেলে। হয়তো গঙ্গার ধারে বেড়াতে গিয়েই তাদের প্রেম হয়েছিল। বাড়ির লোক তাদের সম্পর্ক মেনে নেয়নি। মেয়েটি তখন ছেলেটির সাথে পালিয়ে বিয়ে করতে চাইলে ছেলেটিও রাজি হয় না। সে যোগাযোগ রাখা বন্ধ করে দেয়। এমন সময় মেয়েটির বাবা ওই পালানোর প্ল্যান জানতে পেরে মেয়েটিকে ওই ঘরে বন্ধ করে রাখে এবং বিয়ের আয়োজন শুরু করে। অতঃপর মেয়েটি একদিন রাতে কোনো রকমে ওই ঘরের বড় জানালার গরাদ ভেঙে ওই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর মেয়েটির বাবা মা বাড়ি ছেড়ে চলে যায়, আর বাড়িটা তখন থেকেই পরিত্যক্ত। নেহাত তিনি রাস্তা দিয়ে সেদিন ফেরার সময় আমার দরজা ভাঙার আওয়াজ পেয়ে চোর ঢুকেছে ভেবে দেখতে গিয়েছিলেন। না হলে আজ হয়তো আমি প্রাণে বাঁচতাম না। বলাই বাহুল্য, আমি সব শুনে আর ওইদিকে যাইনি। পরদিন সকালেই আমি এক বন্ধুর মেসে শিফট হয়ে যাই, আর তারপর সপ্তাহখানেকের মধ্যে কপাল জোরে হোস্টেল পেয়ে আমি হোস্টেলে চলে আসি। বাহ, বেশ সাংঘাতিক ভয়ের ঘটনা তো, বললেন অমরবাবু। পল্লববাবু বললেন, সুন্দরী, কিন্তু
ভয়ঙ্কর পেতনি। বিকাশবাবু রসিকতার সুরে বলে উঠলেন, আজ বুঝলাম সুপ্রতিম বিয়ে কেন করেনি। পল্লববাবু বললেন, পেতনির খপ্পরে পড়ে যা নাজেহাল হয়েছ, তারপর সুপ্রতিম কি আর বিবাহ মানে বিপদ বাড়ানো হলোর কথা ভাবতে পারে? হ্যাঁ। আবার এক প্রস্ত হাসির রোল উঠল। এরপর সবাই হাসি থামাতে অমরবাবু বললেন, ভাই বিকাশ, তুমি এবার একটা গল্প বা সত্যি ঘটনা যা হোক কিছু একটা বলো। একটু চিন্তা করে বিকাশবাবু বললেন, আমার জীবনে একটা অলৌকিক ঘটনা আছে বটে, সেটাই তবে বলি। বলে এক চুমুকে চাটা শেষ করে কাপটা নিচে নামিয়ে রাখলেন। তারপর বলতে শুরু করলেন, তখন আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি। চৈত্র মাসের এক দুপুরে ব্রাঞ্চ ম্যানেজার আমাকে তাঁর চেম্বারে ডেকে বললেন যে আজকে লোন রিকভারি ডিপার্টমেন্টের অফিসার নির্মল আসেনি, কিন্তু লাস্ট ইয়ার আমাদের ব্যাংক থেকে পায়রাডাঙ্গার কাছে একটা ফ্যাক্টরির জন্য বড় অ্যামাউন্টের লোন স্যাংশন ছিল শেষ 2 মাস ধরে। সেই লোনের সুদ বাবদ কিস্তির টাকা জমা পড়েনি। বারবার ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স আসেনি। হয়তো ছোটোখাটো কিছু গণ্ডগোল হয়েছে। নির্মলের আজ ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর খারাপের জন্য সে সেদিন অফিসে আসতে পারেনি। হয়তো তার সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে। এখন ইয়ার এন্ডিংয়ের সময়, তাই সমস্যাটা অতি সত্বর মেটানো প্রয়োজন, না হলে হেড অফিসে জবাবদিহি করতে হবে। সেই কারণে ম্যানেজার সাহেব আমাকে নির্মলের বদলে ওখানে পাঠাতে চান। এমনিতে আমার কাজটা ছিল ডেস্ক জব, কিন্তু তখন একদিকে সংসার, অন্যদিকে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচা, আবার বাড়ি তৈরি, সব মিলিয়ে বেশ আর্থিক অনটনের মধ্যে ছিলাম। তাই বাড়তি 2 পয়সার লোভে এই কাজটা করতে রাজি হলাম। তাছাড়া আমাদের ব্রাঞ্চের স্টাফ বেশি ছিল না, তাই এমনিতেও আমাদের একে অন্যের কাজে সহায়তা করতেই হতো। তাছাড়া খোদ ম্যানেজার বাবুর হুকুম বলে কথা। তখন আমি সোদপুর ব্রাঞ্চে পোস্টেড ছিলাম, আর আমাকে যেতে হলো পায়রাডাঙ্গার ভেতরে একটি গ্রামের ভেতর ফ্যাক্টরিতে। 5টার মধ্যে ব্রাঞ্চ থেকে বেরিয়ে 5:27 রানাঘাট লোকাল ধরলাম। পায়রাডাঙ্গা স্টেশনে যখন নেমেছি, ঘড়িতে তখন 7:05। ট্রেন থেকে নেমে একটু হেঁটে গিয়ে বাসস্টপ থেকে বাস ধরে আরও প্রায় 40 মিনিট যেতে হয়। তারপর হাঁটা পথ। সেই দুপুর 2টোর সময় লাঞ্চ করেছিলাম। তারপর আর কাজের চাপে কিছু খাওয়ার সময় পাইনি। স্টেশনে নেমে ডিম টোস্ট সহযোগে চা ও সিগারেট খেয়ে বাসস্টপের দিকে হাঁটতে লাগলাম। বাসে উঠে আমার পাশের সিটের ভদ্রলোককে বাস থেকে নেমে ওই ফ্যাক্টরিতে কি করে যেতে হয় সে বিষয়ে জিজ্ঞাসা করলাম। ভদ্রলোকের সঙ্গে বাসস্টপে ওয়েট করার সময় আমার অল্প বিস্তর আলাপ হয়েছিল। ভদ্রলোক ওই দিকেই থাকেন। তিনি ওখানকার একটি স্থানীয় প্রাইমারি স্কুলের মাস্টার। তিনি আমাকে বললেন বাস যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আরও প্রায় 20 মিনিট হেঁটে ফ্যাক্টরিতে পৌঁছানো যাবে। তারপর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এত রাতে আমি হঠাৎ করে ফ্যাক্টরিতে যাচ্ছি কেন। এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের কলকাতার মানুষদের কাছে 7টা মানে সন্ধে হলেও একটু অচপাড়াগা গ্রামাঞ্চলে তখনকার দিনে সেটা ছিল প্রায় রাতের সমান। আমি তখন পুরো বিষয়টা না ভেঙে এমনই সংক্ষেপে নিজের পরিচয় দিয়ে বললাম যে ব্যাংকের একটা প্রয়োজনীয় কাজে আমি ওখানে যাচ্ছি। ভদ্রলোকের গলার স্বরে এমন কিছু একটা ছিল যেটা আমার খুব একটা ভালো লাগলো না। তাই আমি ভদ্রলোককে ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার বলুন তো, কি হয়েছে। ওই ভদ্রলোক আমাকে বললেন, ওই ফ্যাক্টরিতে কিছুদিন আগে থেকে একটা বড় ঝামেলা চলছে। একজন মুসলিম ভদ্রলোক এবং একজন পাঞ্জাবি ভদ্রলোক দুজনে জয়েন্ট পার্টনারশিপে ওই ফ্যাক্টরিটি চালান। কিন্তু কিছুদিন আগে নাকি বেশ কিছু আভ্যন্তরীণ কারণে ওই দুজন পার্টনারের মধ্যে বেশ কিছু ঝামেলা হয় এবং সেই ঝামেলা হাতাহাতির পর্যায়েও পৌঁছয়। এমনকি ওই মুসলিম ভদ্রলোক নাকি সবার সামনে পাঞ্জাবি ভদ্রলোককে ওপেনলি থ্রেট দেন যে তাকে দেখে নেবেন। ওই মুসলিম ভদ্রলোক তথা রহমত খানের পাস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। একসময় সে বড় ওয়াগন ব্রেকার নামে অঞ্চলে পরিচিত ছিল। সাট্টা, তোলাবাজি এই সমস্ত কাজ করে বেড়াতো। তারপর কোনো এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসে একটু সভ্যভদ্র হয়েছে। প্রথমে সেই রাজনৈতিক নেতার চামচাগিরি করলেও এখন সে ওই অঞ্চলের একজন বেশ বড় গণ্যমান্য ব্যক্তি। এমনকি আগামী বিধানসভা ইলেকশনে তিনি হয়তো এই অঞ্চল থেকে এমএলএর টিকিটটাও পেতে পারেন।
তাই এলাকার সবাই তাকে যথেষ্ট সমীহ করে চলে। এমনকি পুলিশ অবধি ওই অঞ্চলে ঢুকতে ভয় পায়। তবে যত যাই হোক, এই ঘটনার পর থেকে সেই পাঞ্জাবি ভদ্রলোককে আর ওই অঞ্চলে দেখতে পাওয়া যায়নি। কেউ বলেন তিনি ব্যবসা ছেড়ে চলে গেছেন, তবে অনেকেই তাঁর এই অন্তর্ধানের পেছনে রহমত খানের হাত আছে বলে মনে করেন। ভদ্রলোকের কথা শুনে আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম। বারবার মনে হলো অল্প কটা টাকার জন্য এইভাবে এখানে একা না এলেই ভালো হতো। আসার আগে অফিস থেকে বাড়িতে যদিও ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে ফিরতে দেরি হবে, তাও বারবার বাড়ির কথা মনে হতে লাগলো। বাস স্ট্যান্ডে নামার আগে কন্ডাক্টরের থেকে জিজ্ঞেস করে জানলাম ফিরবার পথে লাস্ট বাস 9:30টায়। তখন অলরেডি 8:10 হয়ে গেছে। তাই ঠিক করলাম যত জলদি সম্ভব ওই ফ্যাক্টরিতে পৌঁছে কাজ সেরে ফিরে আসব। কপাল নেহাত মন্দ ছিল না। বাস স্ট্যান্ডে নেমে একটা ফাঁকা মালটানা ভ্যান পেয়ে গেলাম। 20টা টাকা ভাড়া দিয়ে 15 মিনিটের রাস্তা 10 মিনিটেরও কম সময় পৌঁছে গেলাম। ফ্যাক্টরিতে গিয়ে ফ্যাক্টরির পরিবেশ বেশ থমথমে মনে হলো। ওই রহমত খান যদিও ছিলেন না, কিন্তু আমি ব্যাংক থেকে আসছি শুনে এবং ব্যাংকের লোনের কথা শুনে রহমত খানের ম্যানেজার সাজিদ ভাই আমাকে তখনই লোনের 3টে ইনস্টলমেন্টের টাকা একসঙ্গে দিয়ে দিলেন। আমার সঙ্গে তাঁরা কোনো খারাপ ব্যবহার করেননি, এমনকি আমাকে বসিয়ে 1 কাপ চাও খাওয়ালেন। আমি ভদ্রতার খাতিরে যতটা সম্ভব স্বাভাবিক ব্যবহার করতে থাকলাম। সব কাজ মিটিয়ে ফ্যাক্টরি থেকে বেরোতে প্রায় 8:45 হয়ে গেল। যদিও শুনেছিলাম শেষ বাস 9:30টায়, কিন্তু তখন যত জলদি সম্ভব এই অচেনা জায়গা ছেড়ে ঘরে ফেরা যায় ততটাই ভালো এই ভেবে আমি তাড়াতাড়ি হাঁটতে থাকলাম। এদিকে আমার অজান্তে কখন যেন আকাশে মেঘ জমতে শুরু করেছিল। হেঁটে হেঁটে কিছু দূর এগিয়ে গিয়েছি, তখন হঠাৎ করে দমকা হাওয়া দিতে শুরু করলো, সাথে সাথে বিদ্যুতের চমক। আসার সময় খেয়াল করেছিলাম রাস্তাটা একদম নির্জন। রাস্তার দুপাশে বেশ বড় বড় গাছ, দমকা হাওয়ায় গাছগুলো দুলছে। এমন সময় আবার হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। আমার কাছে টর্চ ছিল না, কোনো রকমে বিদ্যুতের আলোয় রাস্তা দেখে হাঁটতে লাগলাম। কিছু দূর এগোনোর পর হঠাৎ মনে হলো কেউ একজন আমার পেছনেই আসছে। আমি হাঁটার গতি বাড়ালাম, সেও যেন হাঁটার গতি বাড়ালো। তারপর আমি থমকে দাঁড়ালাম, মনে হলো সেও দাঁড়িয়ে পড়েছে। এরপর আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনে ভয় হলো হয়তো চোর ডাকাত হবে। আমার ব্যাগে তখন লোনের কিস্তি বাবদ অনেক টাকাই রয়েছে। হয়তো এই রহমত খানের লোকজনই টাকার লোভে আমার পিছু নিয়েছে। এইসব 7-5 ভেবে কোনো রকমে ব্যাগটা হাতে শক্ত করে ধরে হাঁটতে থাকলাম। কিছু দূর এভাবে এগোতেই মনে হলো কিছুটা দূরের সামনে কেউ দাঁড়িয়ে। কিছুটা এগোতেই সেই মূর্তিটার অনেক কাছে পৌঁছে গেলাম। ঠিক সেই সময় হঠাৎ জোরে বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের তীব্র আলোয় যা দেখলাম তাতে আতঙ্কে আমার রক্ত জল হয়ে গেল। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে এক বিভৎস মূর্তি। তার মাথা নেই, ধড়ের উপর মাথাটার জায়গা দিয়ে চুইয়ে পড়ছে রক্ত। ভয়ানক আতঙ্কে একটা জোর চিৎকার করে আমি ছুটতে লাগলাম, কিন্তু এই প্রবল অন্ধকারে যেখানে পথ দেখে হাঁটাই দুষ্কর, সেখানে কি ছুটে পালিয়ে এই মূর্তির হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব? কিছু দূর ছোটার পর একটা গর্তে হোঁচট খেয়ে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বাপরে বাপ! তারপর কি হলো জিজ্ঞেস করলেন সুপ্রতিম বাবু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিকাশ বাবু বললেন, ঘণ্টাখানেক পরে একটা পুলিশের গাড়ি ওই রাস্তা দিয়ে পেরোনোর সময় আমাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। তারপর তারা হসপিটালে নিয়ে যায়। হয়তো ভেবেছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। হসপিটালে কিছু প্রাথমিক চিকিৎসার পর আমার জ্ঞান ফেরে। সেখানে লোকাল ডাক্তারবাবু সব শুনে বলেন ওই ফ্যাক্টরিতে নাকি প্রায় ঝামেলা হতো, একাধিক খুনোখুনিও নাকি হয়েছে। অনেকেরই বিশ্বাস যে পাঞ্জাবি ভদ্রলোক বর্তমানে নিরুদ্দেশ, তিনি আসলে হয়তো রহমত খান বা তার সঙ্গী সাথীদের হাতে নিহত হয়েছে। আমার আগেও নাকি শেষ 1 মাসে 3-4 জন ওই রাতের দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই রকমই এক মূর্তিকে দেখতে পেয়েছে। তাই অন্ধকার নামলে স্থানীয় লোকরা ওই রাস্তা দিয়ে যায় না।
আমার কপাল ভালো, তখন পুলিশের জিপ ওই রাস্তা দিয়ে পেট্রোলিংয়ে বেরিয়েছিল, না হলে সারা রাত হয়তো আমাকে রাস্তাতেই পড়ে থাকতে হতো। এ তো দেখছি স্কন্ধ কাটা ভূত। হয়তো ওই পাঞ্জাবি ভদ্রলোককে তারা গলা কেটে খুন করেছিল, মন্তব্য করলেন অমরবাবু। এবার সুপ্রতিমবাবু পল্লববাবুর দিকে তাকিয়ে বলে উঠলেন, ভাই পল্লব, এবার তুমি বলো, তোমার মুখে গল্প শুনবো বলে আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি। পল্লববাবু স্মিত হাসলেন, তারপর বললেন, বলবো, নিশ্চয়ই বলবো। আর গল্প নয়, সত্যি ঘটনাই বলবো। বলবো বলেই তো এত দূর থেকে এলাম। এমন সময় ঘরের মোমবাতিটা অনেকক্ষণ থেকে নিভু নিভু হয়ে জ্বলতে জ্বলতে ধপ করে নিভে গেল। পল্লববাবু তখন বলতে শুরু করলেন, এ গল্প এমন এক মানুষের, যে সারা জীবন ভূতের গল্প শুনেছে, শুনিয়েছে। অনেক ভূতের বাড়িতেও গেছে ভূত দেখার জন্য, কিন্তু কোথাও কিছু হয়নি, কিছুই দেখতে পায়নি। এইভাবে সে এক প্রকার ভূত দেখার আশা ছেড়েই দিয়েছিল। দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে হবে, এটা সে বুঝতে পেরেছিল। তাই জীবনের মোটামুটি শেষ পর্বে এসে ভূত দেখার যাবতীয় আকাঙ্ক্ষা সে পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল। এমনকি ভূত আছে কি না সেই সম্পর্কেও সন্দিহান হয়ে পড়েছিল। বারবারই তার মনে হতো যে আসলে ভূত বলে কিছু নেই, সবই মানুষের বানানো, সবই মানুষের কল্পনা। ভূতের গল্প শুনতে ভালো লাগে, ভূতের গল্প লিখে বা মানুষকে শুনিয়ে 2-4 পয়সা রোজগার করা যায় বটে, কিন্তু সবই আসলে মিথ্যে, সবই আসলে ভাঁওতাবাজি। এইরকমই এক বর্ষার দিনের বিকেলে সে তার নতুন ভাড়া বাড়ির শোয়ার ঘরের খাটে বসে সেই সব কথাই চিন্তা করছিল। তখন হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। লোডশেডিং হয়েছে ভেবে সে ঘরের জানলা খুলে দিল, কিন্তু একটু পরেই আশেপাশের বাড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারল তার বাদে পাড়ার প্রত্যেক বাড়িতে কারেন্ট আছে। কি হয়েছে দেখবার জন্য সে বাইরে এলো। বাইরে বারান্দায় বেরিয়ে এসে বুঝতে পারল বাড়ির মেন সুইচে কিছু সমস্যা হয়েছে। ঘেরা বারান্দার এক কোণে থাকা মেন সুইচটার কাছে একটা ইলেকট্রিক তার স্পার্ক করছিল। বাড়িতে সে একাই থাকে, তাই এখন আর মিস্ত্রি ডাকতে না গিয়ে বাড়ির ভিতর থেকে টুল নিয়ে এসে নিজেই টুলের উপর উঠে মেরামতের জন্য মেন সুইচটা টেনে খুলতে গেল। আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড জোরে কারেন্টের শক খেল। এবং উঁচু টুল থেকে ছিটকে পড়ল নিচেই শক্ত মেঝেতে। মেঝেতে পড়ে থাকা শক্ত ইঁটে মাথার পেছনটা জোরে ঠুকে গেল তার। রুদ্ধশ্বাসে গল্প শুনতে শুনতে অমলবাবু জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? পল্লববাবু স্মিত হেসে বললেন, তারপর আর কি, খানিকক্ষণ বাদে চেতনা হবার পর সে বুঝতে পারল তার এতদিনের সব ধারণা ভুল। মানুষের জগতের বাইরে, মানুষের বিশ্বাসের বাইরে আছে একটা বিরাট জগৎ। মহাকাশের মতোই সে জগৎ অসীম, অনন্ত। তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা বোধহয় মানুষের নেই। মানুষ শুধু এই জগৎ সম্পর্কে কল্পনা আর অনুমান করতে পারে কেবল। তবে হ্যাঁ, তার মৃত্যুর খবরটা এখনো বাইরে জানাজানি হয়নি। আসলে সে একা মানুষ, তাছাড়া সেরকম বিখ্যাত নয়। এই রকম ছোটোখাটো ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদকের খবর কে রাখে? এমন সময় হঠাৎ বাইরে একটা প্রচণ্ড জোরে বাজ পড়ল।
জানালা দিয়ে ভেসে আসা বিদ্যুতের আলোয় চেয়ারে বসে থাকা তিনজন দেখলেন আরাম কেদারায় কেউ বসে নেই। আরাম কেদারাটা একেবারে খালি। কেবল টেবিলের ওপর পড়ে থাকা নিউজ পেপারটা একবার হাওয়ায় নড়ে উঠল। পরদিন সকালে কাজের মেয়ে ঝিমলি অমরবাবুর ঘরে এসে কলিং বেল বাজিয়ে কড়া নেড়ে এবং অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে অবশেষে আশপাশের লোকজনকে ডাকল। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে গিয়ে দেখল দোতলার বারান্দার জানালার কাছে অমরবাবুর নিষ্প্রাণ দেহটা পড়ে আছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানালেন সম্ভবত গতকাল সন্ধ্যায় বজ্রপাতে নিহত হয়েছেন অমরবাবু। এছাড়াও সেদিনকার নিউজ পেপারে বিখ্যাত সঙ্গীত শিল্পী সুপ্রতিম সান্যালের মিউজিক ফাংশন থেকে বাড়ি ফেরার পথে হাইওয়েতে ট্রাকের ধাক্কায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুর খবর এবং প্রবীণ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী বিকাশ সরকারের প্রবল বেদনাদায়ক আত্মহত্যার খবর বেরিয়েছিল। এইটুকু লিখে তিয়াশা গল্পটা শেষ করল। এবার এটাকে ভালো করে এডিট করে সায়ন্তনকে মেল করে দিতে হবে। সায়ন্তন তার ছোটবেলাকার বন্ধু। বর্তমানে সে একটি ছোট্ট পত্রিকার সম্পাদনা করছে। ছোটবেলা থেকেই তিয়াশার লেখালেখির শখ ছিল, কিন্তু লাজুক স্বভাবের জন্য কখনোই সেটা নিয়ে বেশি দূর এগোতে পারেনি। তিয়াশা চন্দননগরের মেয়ে। বিয়ের পর স্বামীর সঙ্গে এসে এখন 2 বছর হলো এই 7 সমুদ্র 13 নদীর পারে আফ্রিকা মহাদেশের অন্তর্গত দেশ কঙ্গোর গোমো নামে একটি ছোট্ট শহরে বাস করছে। তার স্বামী আশিস এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আশিসের অফিস এখান থেকে অনেকটাই দূরে, তাই সকাল 7টায় সে বেরিয়ে যায় আর রাত 8টার আগে ঘরে ফেরে না। এখানে এসে প্রথমে তিয়াশা একটা ছোট্ট চাকরি করত, কিন্তু সন্তান সম্ভবা হওয়ার পর সে এখন চাকরি ছেড়ে দিয়ে বাড়িতেই থাকে। তাই সারাদিন ঘরে একা থাকার সময় হঠাৎ করে পরশুদিন ফেসবুক স্ক্রল করতে করতে ছোটবেলার পুরনো বন্ধু সায়ন্তনের প্রোফাইল থেকে সামনে একটা ম্যাগাজিনের পুজো সংখ্যার জন্য গল্প পাঠানোর বিজ্ঞাপন দেখে সে নিজেকে আর সামলে রাখতে পারেনি। তারপর যখন পুরো পোস্টটা পড়ে দেখল সেই ম্যাগাজিনের সম্পাদক সায়ন্তন, তখন ঠিক করেছিল যে কোনো একটা গল্প লিখে অবশ্যই সে তাকে পাঠাবে। কিসের গল্প লেখা যায় এসব ভাবতে ভাবতে হঠাৎ সারাদিন ভূতের মতো একা থাকার জন্যই হয়তো ভূতের গল্প লেখার ইচ্ছে হয়েছিল। তাই কিছুটা কল্পনা আর কিছুটা সত্যি ঘটনা মিলিয়ে ছোটবেলায় নিজের চোখে দেখা বাবার কিছু বন্ধু বান্ধবকে চরিত্রের রূপে স্থাপন করে সে অবশেষে এই গল্পটা লিখল। তারপর ল্যাপটপটা অফ করে তিয়াশা কিচেনের দিকে এগোলো। এখন গোমোতে দুপুর 3টে বাজে। ঠিক করলো বিকেলে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে বেশ কিছু কেনাকাটা করবে। কিচেন থেকে ফিরে এসে কি মনে হতেই হঠাৎ ফেসবুকে সায়ন্তনের প্রোফাইল ঘেঁটে তার মোবাইল নম্বরটা বের করলো সে। তারপর সায়ন্তনকে ফোন করলো। অনেকদিন পর আবার পুরনো বন্ধুর ফোন পেয়ে সায়ন্তন তো খুব অবাক এবং খুশি। প্রথমে নিজেদের সম্বন্ধে এবং ঘরের সম্বন্ধে বিভিন্ন রকম কথাবার্তা হতে লাগলো। তারপর তিয়াশা প্রথমে সায়ন্তনকে নতুন ম্যাগাজিন শুরু করার জন্য কংগ্র্যাচুলেশন জানিয়ে তারপর ফেসবুকে দেখা পোস্টের কথা বলল। সায়ন্তন তো খুব খুশি। সে সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলল, হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি ভাবছিলাম তোকে ফোন করব, কিন্তু তোর ওখানকার ফোন নাম্বার আমার কাছে ছিল না। তুই তো ছোটবেলায় লিখতিস, আমার মনে আছে। বারবার বলা সত্ত্বেও সেই সব লেখা কোথাও কখনো ছাপতে দিতে চাইতিস না। এমনকি তাও তোর ফেভারিট স্যার মুকুলবাবু বারবার বলা সত্ত্বেও তুই 11-এ স্কুল ম্যাগাজিনের লেখা দিলি না। সামান্য হেসে তিয়াশা বলল, হ্যাঁ, কিন্তু সে তো তখনকার ব্যাপার। এখনকার ব্যাপার তো অনেক আলাদা। এখন তো আমার লেখা নিয়ে সমালোচনা করার মতো আর কেউ আশেপাশে নেই। যাই হোক, আমি এখন বাড়িতে একা একা বসে বোর হচ্ছিলাম, তাই একটা গল্প লিখেছিলাম। তুই যদি চাস তাহলে সেই গল্পটা আমি তোদের ম্যাগাজিনের জন্য পাঠাতে পারি। সায়ন্তন সঙ্গে সঙ্গে উৎসাহী স্বরে বলল, কিসের গল্প রে?
2 মিনিট চুপ থেকে তিয়াশা বলল, ভূতের। তাই নাকি? তাহলে তো এখনই শুনবো ফোনে। তুই তো জানিস ভূতের গল্প শুনতে আমি কতটা ভালোবাসি, তাই এক্ষুনি বল। বাচ্চাদের মতো উত্তেজনা ভরা গলায় বলে উঠল সায়ন্তন। আরে বাবা, গল্পটা তো লেখা হয়ে গেছে। আমি তো একটু এডিট করে কাল তোদের ম্যাগাজিনের লেখা পাঠানোর জন্য যে মেল আইডিটা দিয়েছিস ওটাতে সেন্ড করব। তখন না হয় লেখাটা পড়ে নিস। বেশ খুশি খুশি স্বরে বলল তিয়াশা। না, কোনো কথা শুনবো না, তুই এখনই আমাকে বল। জেদি গলায় বলল সায়ন্তন। তিয়াশা এক প্রকার বাধ্য হয়ে সায়ন্তনকে পুরো গল্পটা পড়ে শোনালো। সায়ন্তন তো গল্পটা শুনে খুব খুশি। প্রথমেই জিজ্ঞাসা করল, আচ্ছা, তা গল্পটা কি নাম দিবি কিছু ঠিক করেছিস কি? বাই দ্য ওয়ে, একটা কথা বলছি, এই যে 4টে চরিত্রকে নিয়েছিস, চরিত্রগুলো কেমন যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। তিয়াশা উত্তরে বলল, ভেবেছি নাম দেব ভৌতিক আড্ডা। আর হ্যাঁ, চরিত্র চেনা চেনা বলতে একজন লেখক বাস্তব থেকেই তো প্লট ও ক্যারেক্টার জোগাড় করে নিয়ে লেখে, আমিও তাই করেছি। আর তুই যেহেতু আমার ছোটবেলার বন্ধু, তাই তোর আর আমার চেনার গণ্ডিটা অনেকটা সেম, তাই তোর চরিত্রগুলো চেনা চেনা মনে হচ্ছে। ওকে, তুই গল্পটা তাড়াতাড়ি আমাকে মেল কর। তবে একটা কথা বলছি, কিছু মনে করিস না যেন। গল্পটা তো খুবই ভালো, কিন্তু নামকরণটা যেন ঠিক হলো না। তুই নামকরণটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। আই থিঙ্ক দিস স্টোরি ডিজার্ভ এ বেটার টাইটেল। আর বুঝতেই তো পারছিস, আজকালকার পাঠকরা একটু ভালো নাম না হলে গল্প পড়তে চায় না, বলল সায়ন্তন। জো হুকুম মেরে আকা, আমি আজ রাতের মধ্যেই গল্পটা পাঠাচ্ছি। আর অন্য নামও ভাবছি। বাই দ্য ওয়ে, আমার একটু শপিংয়ে যাওয়ার আছে, আরও কিছু ঘরের কাজও আছে। তাহলে আমি এখন রাখলাম, বুঝলি? পরে কথা হবে, বাই। বলেই ফোনটা রাখল তিয়াশা। একটু পরে 5টা বাজতেই সে ডিপার্টমেন্টাল স্টোরের দিকে রওনা হলো। তিয়াশার বাড়ি থেকে ডিপার্টমেন্টাল স্টোর পায়ে হেঁটে প্রায় 15 মিনিটের পথ। রাস্তায় যেতে যেতে মনে হলো আজ এখানকার আবহাওয়াটা যেন বড়ই অস্বস্তিকর। স্টোরে পৌঁছে জিনিসপত্র কিনে বিল করানোর সময় আশেপাশের লোকেদের আলোচনা থেকে জানতে পারল সকালে নাকি 2বার মৃদু ভূমিকম্প হয়ে গেছে। তিয়াশা যদিও কিছু অনুভব করতে পারেনি। তিয়াশার মনে পড়ল বাবা বেঁচে থাকতে বিয়ের কিছুদিন আগে চন্দননগরে একবার মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছিল। সবাই বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে এলেও তিয়াশা তখন নাক ডেকে ঘুমোচ্ছিল। বাবা পরে এই ঘটনাটা ফোনে আশিসকে জানাতে তিয়াশাকে নিয়ে 2 বাড়িতেই প্রবল হাসি ঠাট্টাও হয়েছিল। সন্ধে 6টা নাগাদ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ফিরে এসে বর আশিসের জন্য রাতের ডিনার রান্না করতে কিচেনে গেল তিয়াশা। গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসানোর একটু পরেই একটা ফোন এসে গেল। দেখল তার বেস্ট ফ্রেন্ড দিশা ফোন করেছে। কিচেনে গিয়ে গ্যাস অফ করে জানালাটা হালকা করে খুলে দিয়ে সোফাতে বসে দিশার সাথে নানান রকম কথা বলতে বলতে হঠাৎ কখন যেন ঘুমিয়ে পড়েছিল তিয়াশা। তারপর ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল একটা বিরাট বড় বাগানের মধ্যে বসে আছে সে। আশেপাশে অনেক লোক নিজেদের মতো করেই বেড়াতে এবং গল্প করতে ব্যস্ত। কিছুক্ষণ ইতস্ততভাবে বাগানের মধ্যে ঘোরাঘুরি করার পর একটা বড় পাম গাছের নিচে বসে থাকা কয়েকজন লোক তারই নাম ধরে হাত নেড়ে তাকে ডাকতে লাগলো। তিয়াশা সেই দিকে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই চমক। এ কি, কারা বসে আছে এখানে? এ তো তার বাবার আপন জ্যাঠতুতো দাদা অজয় জেঠু, সাথে তার ছোটবেলার অতি প্রিয় বাংলার স্যার মুকুল বাবু, ছোট কাকুর বন্ধু সুভাষ কাকু এবং তাদের পুরনো প্রতিবেশী বিপ্লব বাবু। হঠাৎ এদেরকে একসঙ্গে দেখে তিয়াশা যেন হকচকিয়ে গেল। অজয় জেঠু তাকে হাত ধরে বসিয়ে দিলেন। প্রাথমিক কিছু গল্পের পর তিয়াশা শেষকালে বলেই ফেলল, জানো, তোমাদের কথা আমার খুব মনে পড়ে। উত্তরপাড়ায় থাকবার সময় তোমরা যখন আমাদের বাড়িতে আসতে, তখন কত গল্প আড্ডাই না হয়েছে। মুকুল স্যার হঠাৎ হেসে উঠে বললেন, হ্যাঁ, আমরা সবই জানি। আর তুই তো আমাদেরকে নিয়ে একটা গল্প লিখেছিস শুনলাম। অবাক বিস্ময়ে তিয়াশা জিজ্ঞেস করল, সে কি, আপনি কি করে জানলেন স্যার? সায়ন্তন কি আপনাকে কিছু বলেছে?
সায়ন্তনের সঙ্গে তো আমার কথা হলো, কই ও তো কিছু বললো না যে আপনার সাথে ওর এখনো কন্ট্যাক্ট আছে। ওরে, আমরা সবই জানতে পারি। সে যাই হোক, এখন সেই সব না ভেবে আমাদেরকে নিয়ে কি গল্প লিখলি একটু শোনা দেখি। প্রথমে তিয়াশা গল্পটা বলতে রাজি না হলেও পরে চারজনের পীড়াপিড়িতে অবশেষে সে গল্পটা বলতে শুরু করল। গল্পটা সবাই অধীর আগ্রহে মনোযোগ সহকারে শুনতে লাগলো। গল্প শেষ হলে সবাই আনন্দিত স্বরে একসাথে বলল যে গল্পটা খুব ভালো হয়েছে। মুকুল স্যার বললেন, আমি জানতাম ওর মধ্যে একজন খুব ভালো সাহিত্যিক লুকিয়ে আছে। ওই কারণেই তো তোকে সেইবার ক্লাস 11-এ আমি বারবার বলেছিলাম যে ম্যাগাজিনে লেখা দেওয়ার জন্য, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না। কিন্তু সায়ন্তন তো বলেছে গোটা গল্পটা ও দেখবে। ও তো খুব উৎসাহিত ছিল গল্পটা নিয়ে, হয়তো ম্যাগাজিনেও ও গল্পটা ছাপবে। তিয়াশার এই কথা শুনে চারজন খুব জোরে হেসে উঠল। তিয়াশার কেমন যেন নিজেকে খুব বোকা বোকা লাগলো। সে কিছু না বলেই তাদের কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়ল। তারপর কিছুক্ষণ বাগানের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকল। এর মধ্যে তার অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে দেখা হলো। তারপর সেখান থেকে বেরোনোর রাস্তাটা খুঁজতে লাগলো সে, কিন্তু অনেক খুঁজেও সে বেরোনোর পথটা দেখতে পেল না। এমন সময় সে হঠাৎ করে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে পেছন দিকে ঘুরে তাকিয়ে চমকে উঠল। বিস্মিত গলায় বলল, বাবা তুমি? কিন্তু মানে কি করে? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কিছু বুঝতে হবে না, তোর গল্পের কথা আমি শুনেছি। আয় আয়, তোর গল্প আমাদের বার্ষিক ম্যাগাজিনে ছাপা হবে। পাশে দাঁড়িয়ে থাকা মুকুল স্যার বললেন, হ্যাঁ হ্যাঁ, শুধু নামটা আমরা চেঞ্জ করে দেব। নামটা দেব যখন মানুষ ছিলাম। আসলে এখানে তো সবাই দেখছি মানুষের গল্প শুনতে এবং পড়তে খুবই ভালোবাসে, আর পুরনো দিনের কথা মনে পড়লে কত ভালোই না লাগে। আয় আমার সাথে। আগামীকাল ভূত চতুর্দশী, ওই দিনই আমাদের বার্ষিক উৎসব। একটা বড় সভার আয়োজন করা হয়েছে, ওইখানেই তোর গল্প আমাদের বার্ষিক ম্যাগাজিনে প্রকাশিত হবে। তিয়াশার লেখা শেষ পর্যন্ত প্রকাশিত হয়েছিল কিনা আমার জানা নেই। শুধু এইটুকু বলতে পারি, সেদিন সন্ধ্যায় মর্তলোকের সব টিভি চ্যানেলে কঙ্গোর গোমো শহরের কাছে মাউন্ট নাইরাগঙ্গ নামক আগ্নেয়গিরি থেকে ভলক্যানিক ইরাপশনে বহু মানুষের মৃত্যুর খবর দেখানো হয়েছিল। সেটা দেখেই অত্যন্ত চিন্তিত হয়ে তিয়াশার বিধবা মা সরলা দেবী জামাই আশিসকে ফোন করে মেয়ে তিয়াশার মৃত্যু সংবাদ জানতে পেরেছিলেন।